স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অপরূপা তাড়াতাড়ি চোখ সরালো ওদিক থেকে। ইফতিকে দেখে তার লজ্জা লাগছে। আশেপাশে কত মেয়েরা রয়েছে, অথচ ইফতি কত স্বাভাবিকভাবে এসব পরে ঘুরে বেড়াচ্ছে, যা একদমই ভালো লাগলো না অপরূপার কাছে। সামান তার দিকে তাকিয়ে ভরকে গেল অপরূপা। এই মেয়ে কিরকম নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ইফতির দিকে, যেন চোখ দিয়েই গিলে ফেলবে। অপরূপা সামান তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, চোখের পলক ফেল, বেশরম মাইয়া। জীবনে কোনোদিন ছেলে দেখিস নাই নাকি? এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছিস কেন? দোষ, জীবনে বহুত পোলা দেখেছি, কিন্তু এই ইফতির মতো কাউকে দেখিনি, মনেও ধরে নাই। আবারও ক্রাশ খাইলাম। অপরূপা হতাশ হয়ে তাকালো সামান্তার দিকে। এই মেয়ে যে জীবনে কত ছেলেরে দেখে ক্রাশ খেয়েছে সে হয়তো নিজেও জানে না। ওকে এই বিষয়ে কিছু বলাই বেকার, তাই কোনো কিছু না বলেই ইনায়াকে খুঁজতে লাগলো। একটু খোঁজার পর পেয়েও গেল। তুবা আর ইনায়া একসাথে ফটোশ্যুট করতে ব্যস্ত। অপরূপা সেদিকে এগিয়ে গেল, তারপর নিজেও যোগ দিল ওদের সাথে। হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর। এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত। হাকালুকি হাওরের আয়তন ১৮১.15 বর্গ কিমি। হাওরটি 5টি উপজেলা ও 11টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত। হাকালুকি হাওরে প্রায় 238টি বিল রয়েছে। হাকালুকি হাওরে প্রচুর পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে। হাওরের বিলগুলি অনেক প্রজাতির দেশীয় মাছের প্রাকৃতিক আবাস। হাকালুকি হাওরের বিলগুলিতে বিভিন্ন জাতের বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে। বর্ষা এবং শীত উভয় ঋতুই সিলেটের ঘুরে বেড়ানোর জন্য উপযোগী। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হাওরটি বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে অপরূপ দৃশ্যের। দেশের বৃহত্তম এই হাওর অন্যতম বৃহৎ মিঠা পানিরও জলাভূমি। পূর্বে পাথারিয়া ও মাধব পাহাড় এবং পশ্চিমে ভাটেরা পাহাড় পরিবেষ্টিত হাকালুকি হাওর মৌলভীবাজার ও সিলেট জেলার 5টি উপজেলায় বিস্তৃত। ছোট বড় 240টি বিল ও ছোট বড় 10টি নদী নিয়ে গঠিত হাকালুকি হাওর বর্ষাকালে প্রায় 18,000 হেক্টর এলাকায় পরিণত হয়। এই হাওরে বাংলাদেশের মোট জলজ উদ্ভিদের অর্ধেকের বেশি এবং সংকটাপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পাওয়া যায়। 5টি উপজেলা ও 11টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত হাকালুকি হাওরটি সিলেট ও সীমান্তবর্তী মৌলভীবাজার জেলায় অবস্থিত। হাওরের 40% অংশ বড়লেখা, 30% কুলাউড়া, 15% ফেঞ্চুগঞ্জ, 10% গোলাপগঞ্জ এবং 5% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত। হাওরের আয়তন 20,400 হেক্টর। 240টি বিল নিয়ে গঠিত হাকালুকি হাওরের বিলগুলিতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। বর্ষাকালে এই হাওরে ধারণ করে এক অনবদ্য রূপ। চারিদিকে শুধু পানি আর পানির খেলা, সে এক অপরূপ দৃশ্য। শীতকালে হাওরের দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য ও বিলের কান্দিগুলো সত্যি দৃষ্টিনন্দন। চারিধারে জেগে থাকা সবুজ ঘাসের গালিচায় মোড়া কিঞ্চিত উঁচু ভূমি বিলের পানিতে প্রতিচ্ছবি ফেলে সৃষ্টি করে এক মনোরম দৃশ্যের। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হাওরের জলরাশির মাঝে সূর্যের প্রতিচ্ছবি বেশ মনোমুগ্ধকর। শীতকালে অতিথি পাখিরা সারি বেঁধে পার্শ্ববর্তী দেশ থেকে আসতে থাকে বিলগুলোতে। পরিযায়ী পাখিদের আগমনে হাওর যেন পরিণত হয় স্বর্গোদ্যানে। আর এই সময় অতিথি পাখিদের সাথে মিতালি গড়তে মানুষের কলকাকলিও বাড়ে হাওর পারে। এই বর্ষা মৌসুমেও অপরূপারা দেখা পেল কিছু অতিথি পাখির। স্থানীয়দের থেকে জানতে পারল হাওরের স্বাদু ও মিঠা পানির বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্তপ্রায় নামগুলো। এর মধ্যে রয়েছে আইড়, চিতল, বাউস, পাবদা, মাগুর, শিং, কই সহ আরও নানা প্রজাতির দেশীয় বিলুপ্তির পথের মাছগুলো। হাওরের উত্তাল ঢেউয়ের দোলায় অপরূপার মনে কিছু মধুর স্মৃতি মনে পড়ে গেল। তার নিজ গ্রাম স্বপ্নপুরে রয়েছে বিশাল বড় হাওর। বর্ষাকালে পানি থই থই করে চারিদিকে, কানায় কানায় ভরে ওঠে ছোট থেকে বড় প্রতিটা বিল ঝিল। সেখানেই দল বেঁধে গোসল করত অপরূপা ও সামান্তা সহ পাড়ার সকল ছেলেমেয়ে। সাঁতরে এপার হতে ওপারে যেত, পানির মধ্যে খেলা করত। তাদের মাঝে তখন সাগরের ঢেউ নামক একটা খেলার প্রচলন ছিল বেশ।
এটা পানির মধ্যেই খেলা হতো। সকলের হাত এক করে প্রথমে পানিতে ধূপধাপ করে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি করত, আস্তে আস্তে তা রূপান্তরিত হতো বিশাল বড় ঢেউয়ের। এসব ভাবতে ভাবতেই আনমনে হেসে উঠল। অপরূপাকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে শাওন এগিয়ে এসেছিল অনেকক্ষণ আগে। নিজ স্মৃতিচারণে এতটাই বিভোর ছিল যে অপরূপা শাওনের উপস্থিতি টের পায়নি। একা একা হাসছো কেন? পাশ ফিরে তাকালো অপরূপা। শাওন ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। অপরূপা নিজের স্কার্ফটাকে ঠিক করে নিয়ে বলল, তেমন কিছুই না, এই পানি দেখে আমার গ্রামের কথা মনে পড়ছিল। ছোটবেলায় অনেক ভালো সাঁতার কাটতে পারতাম আমি আর শামু, তবে এখন আর পানিতে নামা হয় না। তুমি সাঁতার কাটতে পারো? উপর নিচ মাথা ঝাঁকালো অপরূপা। হ্যাঁ, সে সাঁতার কাটতে জানে। শাওন কিছুক্ষণ ভেবে বলল, নৌকা রাইডে যাবা? অনেক ভালো লাগবে। আমরা ভেবেছিলাম যাব, কিন্তু ইফতি বলল যে আমাদের সাথে অনেক মেয়েরা আছে, সবাই হয়তো সাঁতার জানে না, যদি কোনো বিপদ হয়, তাই পরে প্ল্যান পাল্টে নিলাম। নৌকা চড়ার কথা শুনে খুশি হয়ে গেল অপরূপা। সেও মনে মনে চাইছিল যেন নৌকা রাইড করা হয়, কিন্তু কাউকে বলতে পারেনি। ইফতির কথা শুনে আবার কিছুটা রাগ হলো। এই লোক সব কিছুতেই বাড়াবাড়ি করে। সে কি সব জানে নাকি যে কে সাঁতার পারে আর কে পারে না? না কুচু করে বলল, ওনার কথা বাদ দিন তো ভাইয়া, পারলে গিয়ে দেখুন তো, উনি নিজেই হয়তো সাঁতার জানে না, তাই মেয়েদের দোষ দিচ্ছে। অপরূপার বলা কথাটা স্পষ্ট ইফতি শুনতে পেল। ওদের দুজনকে এ কথা বলতে দেখেই মূলত এদিকে এসেছিল সে। তখনই অপরূপার কথাটা শুনল। পাশে এসে দাঁড়িয়ে অপরূপার দিকে তাকালো ইফতি। তুমি ঠিক ধরেছ, আমি সাঁতারে পারদর্শী না, তবে একেবারেই যে পারি না এমনটাও না। এখানে ইনু সহ আরও অনেকে আছে যে সাঁতার পারে না। আমি তাদের কথা ভেবেই না করেছি, কিন্তু এখন মনে হচ্ছে না করে ভুল করে ফেলেছি। একটা রাইড দেওয়াই যায়, কি বলিস শাওন? অবাক হয়ে তাকালো শাওন। এতক্ষণ তো মাটিতে গড়াগড়ি খেয়েও রাজি করাতে পারেনি ইফতিকে নৌকায় ঘুরতে যাওয়া নিয়ে, আর এখন অপরূপা যেই না খোঁচা মেরে কথা বলল, সেটা শোনার সাথে সাথেই রাজি হয়ে গেল। বাহ! অবাক কথাটা নিজের মধ্যেই চেপে রেখে উৎফুল্ল হয়ে বলল, আমি তো এক পায়ে রাজি, আমার কোনো সমস্যা নেই, তবে যারা সাঁতার জানে না তারা কি রাজি হবে? তার উপর আজ আবার হাওড়ে অনেক ঢেউ। ইফতি কিছু বলার আগেই অপরূপা তড়িঘড়ি করে বলে উঠল, ওপাশে একটা দোকান আছে, সেখানে লাইফ জ্যাকেট পাওয়া যাবে। যারা সাঁতার জানে না তাদের সেফটির জন্য এটা নিয়ে যেতেই পারি আমরা। অপরূপার কথায় সহমত পোষণ করল শাওন। মাথা ঝাঁকিয়ে চলে গেল সবাইকে জানাতে। সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। অতঃপর তাকরিম সহ আরও বেশ কয়েকটি ছেলে মিলে দোকান থেকে জ্যাকেট কিনে আনলো। শাওন আর ইফতি গিয়ে 4টা নৌকা ভাড়া করলো। তারপর যারা সাঁতার জানে না তাদেরকে একটা করে জ্যাকেট দেওয়া হলো। সবাই পরে নিয়ে এক এক করে নৌকায় উঠে বসলো। অপরূপাও খুশি মনে নৌকায় উঠতে নিলে ইফতি তার দিকে হাত বাড়িয়ে দিল। অপরূপা একবার সেদিকে তাকিয়ে নিজে নিজেই উঠে দাঁড়ালো। বানিয়ে দেওয়া হাতটা গুটিয়ে নিল ইফতি। নৌকা অনেকটা উঁচু থাকায় সবার উঠতে অসুবিধা হচ্ছিল বলে এভাবে একে অপরের হাত ধরে উঠতে সহায়তা করেছে। সেই হিসাবেই অপরূপার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল ইফতি, কিন্তু এই মেয়ের তো ভাব বেশি, তাই ধরল না তার হাতটা, নিল না কারো সাহায্য। মাঝ নদীতে অবস্থান করছে অপরূপাদের নৌকাগুলো। চারিদিকে খোলামেলা হাওরের সৌন্দর্য উপভোগ করছে সবাই। কেউ কেউ বিভিন্ন পোজে ফটোশ্যুট করছে, কেউ বা মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে দেখছে ঢেউয়ের উত্থাল পাথাল। আবার কেউ বিশাল ঢেউয়ের দোলায় ভয় পেয়ে আর্তচিৎকার দিয়ে উঠেছে। সামান্তা, তুবা, ইনায়া ও অপরূপা নৌকার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে। তুবা মোটামুটি সাঁতার জানে, তাই খুব একটা ভয় পাচ্ছে না, উপভোগ করছে হাওরের সৌন্দর্য। অপরদিকে ইনায়া এক প্রকার চাপটে ধরে আছে অপরূপাকে। সে খুব ভয় পাচ্ছে। অপরূপাও এক হাত দিয়ে আগলে রেখেছে তাকে। দূর থেকে সেই দৃশ্য দেখে ইফতি এক চমৎকার হাসি ফুটিয়ে তুলল অধর কোণে। নীতি ভ্রু কুচকে তাকালো ইফতির দিকে। এতক্ষণ ধরে সে ইফতির সাথে কথা বলছে, কিন্তু ইফতি কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে হুহা ছাড়া তেমন কোনো কথাই বলেনি। সে অপরূপাদের দিকে এক মনে তাকিয়ে আছে। নীতি তা দেখে এবার ভীষণ ক্ষেপে গেল। সে প্রথম দিন থেকে লক্ষ্য করছে সেই দিকে, অপরূপার দিকে কেমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কই, নীতির দিকে তো এমন তাকায় না। ইফতির পাশ থেকে সরে গেল নীতি, অপরূপাদের পাশে গিয়ে তাকালো। অপরূপা একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, মনোযোগ দিল ছবি তোলায়। নীতি একবার নিচে পানির দিকে তাকালো। হঠাৎই তার মাথায় এক দুষ্ট বুদ্ধির উদয় হলো।
ছোটবেলা থেকেই খুব জেদি আর রাগী স্বভাবের নীতি। নিজের কোনো কিছুতে কাউকে ভাগ বসাতে দেয় না, যেটা তার সেটা একান্তই তার। এটার দিকে কারো নজরটুকু সহ্য করে না নীতি। এখানে তো তার প্রিয় মানুষকে নিয়ে কথা উঠছে। এসব ভেবেই আরো ফুঁসে উঠল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দিক বিদিক শূন্য হয়ে ধাক্কা মারল অপরূপাকে। ধাম করে শব্দ হলো পানির মধ্যে। চমকে গেল সবাই। উপর হয়ে নিচে তাকালো সবাই। নিচের দিকে তাকিয়ে এবার যেন আরো বেশি চমকালো সবাই, সাথে চমকালো নীতিও। এ কি, ও তো অপরূপাকে ধাক্কা দিয়েছিল, তাহলে ইনায়া পড়ে গেল কিভাবে? ভয়ার্ত চোখে তাকালো ইফতির দিকে। ইফতি এতক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ইনায়ার দিকে। তার মস্তিষ্কে ব্যাপারটা ধারণ করতে সময় লাগলো। যখনই বুঝতে পারলো কি হচ্ছে এই মুহূর্তে, তৎক্ষণাৎ জোরে চিৎকার করে উঠল। ইনু! সাথে সাথে নিজেও ঝাঁপ দিল নদীতে। বাকি রইল না শাওনও। সেও একইভাবে ঝাঁপিয়ে পড়ল নদীতে। কিছুক্ষণের মধ্যেই ইনায়াকে ধরাধরি করে নৌকায় তোলা হলো। সেন্সলেস হয়ে গেছে সে, খুব একটা পানি খায়নি, ভয়েই অজ্ঞান হয়ে গেছে। অপরদিকে অপরূপা পুরো বোকা বনে গেছে এখনকার ঘটনায়। কি থেকে কি হয়ে গেল? ওভাবেই তাকালো নীতির দিকে। সে স্পষ্ট দেখেছে নীতিকে ধাক্কা দিতে, কিন্তু কেন দিল? ইনায়া তো তার নিজের বোন হয়, তাহলে? ঠিক বুঝতে পারল না অপরূপা। সামান তার দিকে তাকালো অপরূপা। শানু কটমট করে তাকিয়ে আছে নীতির দিকে। অপরূপার আর বুঝতে বাকি নেই যে সে শুধু নয়, সামান্তা নিজেও এই ঘটনা লক্ষ্য করেছে। সামান্তা নীতির দিকে এগিয়ে যেতে নিলে আটকে দেয় অপরূপা। চোখ দিয়ে ইশারা করে থেমে যেতে। এখন ইনায়াকে দেখা দরকার, পরে এইসব বিষয়ে কথা বলা যাবে। ইনু! ইনু, হ্যাঁ ইনু, চোখ খোল বোন। কি হয়েছে তোর? ভাইয়া আছে তো? কিচ্ছু হবে না তোর। ভাইয়া থাকতে তোর কিচ্ছু হতে দিব না। চোখ খুল না বোন, প্লিজ। হ্যাঁ এই শাওন, ইনু চোখ খুলছে না কেন? দেখ না প্লিজ। কথাগুলো বলতে বলতে চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ইফতির। পানি ধারা মুখটা ভেজা বলে কেউ তা দেখতে পেল না, তবে গলার স্বর শুনে সবাই ঠিক আন্দাজ করে নিল যে ইফতি কাঁদছে। মোটেই ইফতি, যাকে কিনা কোনোদিন কেউ প্রাণ খুলে হাসতে দেখেনি, তাকে আজ লোক সম্মুখে কাঁদতে দেখে বেশ অবাক হলো সকলে। একেই বুঝি বলে ভাই বোনের সম্পর্ক। সারাক্ষণ যত ঝগড়াঝাঁটি করুক না কেন, দিন শেষে তারাই একে অপরের প্রাণ। তুই এত হাইপার হোস না দোস্ত, কিছু হবে না ইনুর। আমরা সবাই আছি তো। ও অনেক ভয় পেয়ে গেছে, তাই হয়তো সেন্সলেস হয়ে গেছে। পানিতে তো বেশিক্ষণ থাকেনি, তাই এত ভয় পাওয়ার কিছু নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এত ভয় পাস না। হোটেলে ফিরে চল, তারপর ওকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন দিলেই হবে। কিন্তু ও পড়লো কীভাবে? নৌকা তো অনেক চওড়া। তাহলে তাকরিমের কথা শুনে ঘেমে গেল নীতি। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তো ইনায়াকে নয়, অপরূপাকে ফেলতে চেয়েছিল। মাঝখান থেকে ইনায়া কোথা থেকে চলে আসলো তা খেয়ালই করেনি নীতি। করলে কি আর ধাক্কা দিত নাকি? কিন্তু ইফতি যদি একবার জানতে পারে যে ইনায়ার এই অবস্থার জন্য নীতি দায়ী, তাহলে কি করবে ওর? ভাবতেই শুকনো ঢোক গিলল একটা। সব সময় শান্ত শিষ্ট থাকলেও প্রচণ্ড রাগী স্বভাবের ইফতি। অকারণে কারো সাথে রাগারাগি করে না সে, কিন্তু একবার রাগলে আর কিছুতে হুঁশ থাকে না ইফতির। যা খুশি তাই করে ফেলে, এক প্রকার সাইকো হয়ে যায় তখন। রাগিত ইফতি যেন ভয়ঙ্কর ব্যাঘ্রের ন্যায়। তাকরিমের কথার পরিপ্রেক্ষিতে সামান্তা সবটা বলতে নেবে তার আগেই অপরূপা বলে উঠল, এসব কথা পরেও জানা যাবে। এখন আগে ইনায়াকে নিয়ে হোটেলে ফিরতে হবে তো। বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে জ্বর বাঁধতে পারে ওর। সম্মতি জানালো সকলে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন ফিরে যাওয়া উচিত। তার উপর ইনায়ার এই অবস্থা। নৌকার তীরে এসে পৌঁছালো। সবাই এক এক করে নেমে গেল। ইফতি ইনায়াকে পাঁচ কোলে করে নেমে গেল। তাকরিম পাশের রেস্টুরেন্ট থেকে বিভিন্ন রকম মাছ সহ ভাত প্যাক করে নিয়ে নিল রাতের জন্য। অতঃপর সবাই বাসে উঠে বসল। সব কিছুর মাঝেই নীরব ভূমিকা পালন করলো ইফতি। এক মুহূর্তের জন্য ইনায়ার হাতটি ছাড়ল না, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে তার অমূল্য সম্পদটিকে। তার বোনকে যে খুব ভালোবাসে সে। প্রত্যেকটা ভাই বোধহয় এমনই হয়। কোনোদিন মুখে ভালোবাসি না বললেও তাদের প্রতিটি কাজ কর্ম দ্বারা ঠিকই বোঝা যায় যে তারা তাদের বোনেদের ঠিক কতটা ভালোবাসে। এই জন্যই বোধহয় বলা হয়, বিবাহের আগে বাবার পরে ভাই ওই মেয়েদের একমাত্র ভরসাস্থল। কথাটা মিথ্যা নয়, সর্বোপরি সত্য।
ব্যাগপত্র গোছাচ্ছে অপরূপা। সাবু আর তুবা হোটেলের বাইরে গেছে কিছু দরকারি কাজে। ইনায়া গালে হাত দিয়ে বিছানায় বসে আছে, চুপচাপ খেয়াল করছে অপরূপার কাজকর্ম। তাদের এখানে আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু ইনায়া অসুস্থ হয়ে পড়ায় আর থাকা হবে না। আজ বিকেলেই চলে যাবে সিলেট ছেড়ে। ইফতি সবাইকে ট্যুর শেষ করে ফেরার কথা বলছিল, কিন্তু কেউ রাজি হয়নি, সবাই চলে যাবে। তাই মূলত এখন সবকিছু গুছিয়ে নিচ্ছে অপরূপা। সামান তার সবকিছুও অপরূপাই গুছিয়েছে। সবকিছু কমপ্লিট করে হাফ ছাড়লো সে। কোমর টান টান করে দাঁড়ালো। ইনায়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো, কেমন ঠোঁট উল্টে তাকিয়ে আছে তার দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছিস কেন? কোনো সমস্যা হচ্ছে? বল আমায়। বিরক্ত হলো ইনায়া। হোটেলে এসে তার জ্ঞান ফিরেছে এ থেকে সবাই একটু পর পর এসে জিজ্ঞেস করছে, এখন কেমন লাগছে ইনায়া? ঠিক আছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? এক জবাব দিতে দিতে এখন বিরক্ত প্রায়। তোরা আমায় 12 মাসি রোগী বানিয়ে দিচ্ছিস কেন? আমার কি এমন হয়েছে শুনি? পানিতে পড়ার সাথে সাথে তো নাকি তুলে নিয়ে এসেছে, কিন্তু সবাই এমন একটা ভাব করছে যেন আমার 24টা ঘন্টা পর পানি থেকে উদ্ধার হয়েছি। বিরক্তিকর। ইনায়ার রাগী কণ্ঠ শুনে ভরকে গেল অপরূপা। কি এমন বলেছে সে? শুধু তো জানতেই চাইলো এখন কেমন লাগছে। যা বাবা, আমি কি করলাম? এত চেতে কথা বলছিস কেন? তো কি করব বলতো? সেই জ্ঞান ফেরার পর থেকে একই প্রশ্ন করে যাচ্ছে সবাই। এই ওরা কি দেখতে পাচ্ছে না যে তাদের সামনে আমি দিব্যি হেঁটে হেঁটে ঘুরছি ফিরছি? তবু এত প্রশ্ন করার কি আছে? অসহ্য। সেটা তোর ভাইকে বোঝা। সে এমন ভাব করছে যেন সত্যি তুই কোনো অপারেশনের রোগী। আর তাছাড়া তোর গায়ে এখনো অনেক জ্বর আছে, এই জন্যই সবাই হয়তো ভাবছে এখনো বেশ অসুস্থ আছিস তুই। তাই সবাই এভাবে তোর খোঁজ নিচ্ছে। এতে এত বিরক্ত হওয়ার কি আছে বুঝলাম না তো আমি। একটু নরম হলো ইনায়া। একজনের রাগ আর একজনের উপর দেখিয়ে কি লাভ? এখন সিলেট ছেড়ে যাওয়া থেকে আটকাতে হবে। তার জন্য কেন অযথা সকলের আনন্দ মাটি হবে? সে তো এখন বেশ সুস্থ আছে, তাহলে আজই চলে যাওয়ার কি আছে? আজকে না গেলে হয় না? অযথা আমার জন্য সকলের আনন্দ মাটি করার কি আছে? তাছাড়া আমি তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তাহলে? অপরূপা কিছু বলতে যাবে তার আগেই দরজায় কড়া নাড়ে ইফতি। গলা খাকারি দিয়ে প্রবেশের অনুমতি চাইল। ইফতির কণ্ঠস্বর কর্ণধার হতেই ঝটপট মাথায় ওড়না চাপালো অপরূপা। জামা কাপড় ঠিক করে ঘুরে দাঁড়ালো। তারপর বেশ নরম কণ্ঠে বলল, আসুন, দরজা খোলাই আছে। দরজা খোলা আছে তা আগেই দেখতে পেয়েছে ইফতি। রুমে শুধু ইনায়া থাকলে হয়তো অনুমতি না নিয়েই ঢুকে পড়তো, কিন্তু এখানে তো ইনায়া ব্যতীত আরও 3 জন রমণী থাকছে। অনুমতি ব্যতীত যখন তখন প্রবেশ করাটা দৃষ্টিকটু দেখায়। দরজাটা পুরোপুরি খুলে ভিতরে প্রবেশ করলো ইফতি। অপরূপার দিকে একবার তাকিয়ে এগিয়ে গেল ইনায়ার কাছে। পাশে বসে প্রথমেই কপালে হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা। তাপমাত্রা স্বাভাবিক দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো ইফতি। তারপর ব্যাগপত্র যা আছে সব গুছিয়ে নে, আমরা বিকেলেই ব্যাক করছি। আম্মু অনেক টেনশন করছে তোর জন্য। আব্বু তো খবর পেয়ে এখানেই চলে আসতে নিয়েছিল, আমি কোনো রকম ম্যানেজ করেছি। ইনায়া ঠোঁট উল্টে ইফতির দিকে তাকালো। ইফতি বোনের আদুরে ফেস থেকে মুচকি হাসলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত কেয়ারলেস হলে চলে বোন? বাই এনি চান্স যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো আমাদের? একবার ভেবে দেখেছিস আম্মু আব্বুর কি হতো? সরি ইফু বাবু, আসলে না আমার খেয়ালই ছিল না। হুট করে মনে হলো কেউ ধাক্কা মারলো। কিনারায় থাকায় তাল সামলাতে পারিনি, একদম নিচে পড়ে গিয়েছি। ধাক্কা মারলো মানে? আরে এক নৌকায় এত মানুষ থাকায় হয়তো অসাবধানতাবশত ধাক্কা লেগে পড়ে গিয়েছি। বুঝতে পেরেছি। এখন আর গল্প গুজব না করে ব্যাগ গুছিয়ে নে, নয়তো পরে তাড়াহুড়ো কিছু ফেলে যাবি। ট্যুরটা একদম শেষ করে গেলে হয় না? আমি তো সুস্থই আছি এখন, আরো কত কিছু ঘুরে দেখা বাকি। এখনো তো কিছুই দেখলাম না ভালো করে। এখানে আর থাকতে হবে না। তোদের ইনকোর্স পরীক্ষার পর বেশ কিছুদিনের জন্য ইউনিভার্সিটি অফ থাকবে, তখন না হয় আবারও ঘুরতে আসবো, তবে অন্য কোথাও। সিলেটে আর আসছি না। কিছু বলল না ইনায়া, চুপ করে রইল। এতক্ষণ দরজায় হেলান দিয়ে সবটাই লক্ষ্য করেছে অপরূপা। আজ তানজিলের কথা মনে পড়ছে খুব। অপরূপা যখন তানজিলের কাছে কোনো অনুচিত আবদার করত, তখন তানজিল ঠিক একইভাবে অপরূপাকে বোঝাতো। রাগ করলে রাগ ভাঙাতো। যদি কোনো কারণে বেশি রাগ করে থাকতো, তানজিল রাগ ভাঙাতে অপারগ হতো। তখন অপরূপা মার রাম ধমক খেয়ে সে ক্ষান্ত হতো। মায়ের বকা থেকে বাঁচতে তানজিলের কাছে আশ্রয় নিত। তানজিলও মুচকি হেসে আগলে নিত তাকে।
সেই দৃশ্য দূর থেকে কিছুক্ষণ অপলক তাকিয়ে দেখতেন তাদের মা, পরপর নিজের কাজে ব্যস্ত হয়ে যেত। দরজায় দাঁড়িয়ে এসবই কল্পনা করছিল অপরূপা। কখন যে চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বুঝতেই পারল না। বাহির থেকে সামান্তা আর তুবা ফিরে এসেছে অনেকক্ষণ হবে। তুবার কল আসায় সে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। সামান্তা রুমে ফিরে এসেছে, কিন্তু ভিতরে ইনায়া আর ইফতিকে কথা বলতে দেখে আর ঢোকেনি। সেও চুপচাপ অপরূপার পাশে দাঁড়িয়েছিল, যে অপরূপা এতক্ষণ খেয়াল করেনি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।